জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। প্রায় 2 ঘন্টা বৈঠকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না পাওয়ায় অসন্তুষ্টি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন কালক্ষেপণের কোনো ইচ্ছে নেই অন্তর্বর্তী সরকারের। বুধবার বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপি নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষ করে বের হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হবে। অন্যদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। নির্বাচন আয়োজন কোনোভাবেই 26 জুন অতিক্রম করবে না। বিচার কাজ দ্রুত করার লক্ষ্যে সরকার 2 সপ্তাহের মধ্যে আরেকটা ট্রাইব্যুনাল গঠনের কাজ করছে বলেও জানান আসিফ নজরুল। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। ফখরুল ভাই বলেছেন ওনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াতের আমির আরও বলেন, নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান তিনি। জানান, বৈঠকে নির্বাচন সংস্কার, শুল্ক আরোপ ও আওয়ামী লীগের বিচার সহ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে 37% যে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে দেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। শহীদের মারা, সন্তানরা, স্ত্রীরা কান্নাকাটি করে, এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে, তবে আমরা বিচারটা চাই যে ফেয়ার বিচার। থ্যাংক ইউ। দেখছেন এখন চারদিক। দেশের উন্নয়নের পেছনে প্রবাসীরাই মূল অংশীদার। প্রবাসীদের অবহেলা নয়, যথাযথ মর্যাদা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢাকার আপনার বাড়িধারা এলাকার কাছে আমাদের 8.5 বিঘা জমি আছে প্রবাসী কল্যাণ বোর্ডে। তো আমাদের ইচ্ছা আছে ওখানে একটা হসপিটাল করব এবং ওই হসপিটালটা হবে প্রবাসীদের হসপিটাল। আমরা একটা কোম্পানি গঠন করব, ওই কোম্পানির থেকে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক শেয়ার, যা রাফ আইডিয়া, আমরা ধরেন 40-50% শেয়ার শুধু প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনারা শেয়ার মার্কেটে ওই শেয়ারটা কিনতে পারবে, অন্য কেউ এটা কিনতে পারবে না। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। জুনের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার আশা করছে স্বাধীন তদন্ত কমিশন। বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই আশাবাদ করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। বুধবার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করে। এ সময় কমিশন প্রধান জানান, তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে এবং তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরা।
স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে কাল থেকে শিক্ষার্থীরা সারা দেশে অসহযোগ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে। সকাল 10:30 থেকে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা সড়ক আটকে রেখে বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করা হলেও কেউ কর্ণপাত করেনি। এমনকি শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কেউ টেকনিক্যাল শিক্ষার্থীদের সাথে যোগাযোগ না করায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে অবরোধের কারণে সাময়িকভাবে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সীমাহীন দুর্ভোগে পড়েছেন 7 রাস্তা ও আশেপাশের সড়কে চলাচলকারীরা। তারা সিসিতে ভোকেশনাল পড়ে এসে বা জেনারেল পড়ে এসে আমাদেরকে কখনোই ডিপ্লোমা লাইনের পড়াশোনাটা আমাদের করতে পারবে না, পড়াইতে পারবে না, আমাদেরকে শিখাইতে পারবে না। তাহলে আমরা কেন শুধু শুধু তাদেরকে এই পদোন্নতি দিব? তাদেরকে আমরা টিচার হিসেবে কেন গ্রহণযোগ্য করব? আজকে বসা অবস্থায় মানতে হবে। আমরা যখন দেখবো না কার্যক্রম চালু হয়ে গেছে তখন আমরাও চলে যাব, কারণ এত গরমে আমাদেরও কষ্ট হচ্ছে, জনগণেরও কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের দাবিগুলো তো আমাদের যৌক্তিক দাবি। এদিকে একই দাবিতে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বেলা 12টার পর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিক্ষার্থীরা পরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি করেন কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার এ সময় সড়কে তৈরি হয় যানজট, যাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া সড়ক অবরোধ করে ফুটবল খেলতেও দেখা যায় শিক্ষার্থীদের। পরে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নিয়ে যান, চলাচল স্বাভাবিক করে। একই দাবিতে বেলা 12টার দিকে প্রথমে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে দ্বিতীয় দফায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখায় তৈরি হয় অন্তত 10 কিলোমিটার যানজট। এছাড়া ঢাকা সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে শিক্ষার্থীরা। মূলত আমাদের ল্যাবের যে যন্ত্রপাতি ধুলো পরিষ্কার করার যে কর্মচারী, তিনি কিনা আমাদের শিক্ষক হতে আসছে। তো এই কর্মচারী কখনো শিক্ষক হতে পারে না। টেকনিশিয়ান পদটা ওখানে যাতে জেনারেলের কেউ না ঢুকে, ভোকেশনাল থেকে যারা ইন্টার কমপ্লিট করে তারাই মূলত ওই পোস্টটা পাক। হাইকোর্টের রিট, আমরা এই রিট বাতিল চাই। আমাদের ডিপ্লোমাদের 100% এই কোটা করতে হবে, 100%, কারণ দশম গেট আর কারো না। আলটিমেটাম দিয়েছি এবং আমরা ডিসি অফিসে আমাদের প্রস্তাবনা 6 দফা দাবি তা প্রেরণ করেছি, কিন্তু তারা আমাদের এই আন্দোলন তাদের চক্ষুগোচর হয়ে গেছে। আমাদের যে 6 দফা দাবিগুলো না মানে আমরা আজকে যে অবরোধ করছি, এর থেকে আগামীতে আমরা আরো প্রতিনিয়ত অবরোধ করবো আর আগামীতে আরো কঠোর অবরোধ করবো। দেখছেন এখন চারদিক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও মাঠে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ক্যাম্পাস জুড়ে পোস্টারিং কর্মসূচিও পালন করা হয়। পরে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত 18 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্য ব্যর্থ হয়েছেন। এ কারণে উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে তার পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। হাসিনার আমলেও আন্দোলনকারীদের বহিষ্কার করে দেওয়ার মতো কোনো ভিসি কোনো কাজ করেনি। তাহলে এখনকার আমলে ভিসিদের স্বৈরাচারিতার দুঃসাহস কারা যোগাচ্ছে? আমরা আশা করছিলাম যে শিক্ষক যে সমাজ, শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের সাধারণ শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির পাশে এসে দাঁড়াবে। আমাদের প্রতি কোনো ধরনের বিন্দুমাত্র সিম্পিতে ওনাদের কাজ করে নাই, তার উপর 37 জন স্টুডেন্টকে ওনারা বহিষ্কার করে ফেলছেন। ছাত্রদের কাছে অনুরোধ, সবাই আমরা সিন্ডিকেটের ডিসিশনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং ওরা যাতে আজকে যদি যত সম্ভব হল থেকে যদি পারে চলে যাক। আর 2 তারিখে হল খোলা আছে। মাসুদ স্যার অত্র ক্যাম্পাসের ভিতরে একজন সুনামধন্য ব্যক্তি, ওনার মতন একজন ভালো লোক ক্যাম্পাসে খুঁজে পাওয়া কষ্ট, আমরা কখনোই একদম না। এখন চারদিকে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর আরো একবার। আপনারা দেখছেন এখন চারদিক।
জুলাই আগস্ট আন্দোলনে মহাখালীতে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে বিনা উস্কানিতে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে। ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২রা মে চট্টগ্রামে বিশেষ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড সোলস। বুধবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মাস্টার কার্ড প্রেজেন্টস সোলস আনপ্লাগড 50 ইয়ার্স অফ টাইমলেস শিরোনামে এই অনুষ্ঠানটি পরিবেশিত হবে। এই উপলক্ষে বৃহস্পতিবার থেকে মাস্টার কার্ডের অফিসিয়াল ফেসবুক পেজে শুরু হবে টিকিট বিক্রি। এছাড়াও সশরীরে টিকিট কেনা যাবে রেডিসন ব্লু হোটেলের রিসেপশন থেকে। প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,০০০ টাকা। সংবাদ সম্মেলনে ব্যান্ড দলটির ভোকাল পার্থ বড়ুয়া জানান, ডিনার অন্তর্ভুক্ত থাকায় টিকিটের দাম এমনটা নির্ধারণ করা হয়েছে। এই অনুষ্ঠানটা কিন্তু আমরা ব্যবসায়িক ভিত্তিতে বা লাভজনক কিছু করার জন্য করিনি। আমরা কিন্তু এটা একেবারে ব্রেক ইভেনে গিয়ে, কারণ রেডিসনে একটা ডিনার হতে গেলে কত টাকার চার্জ হয় মিনিমাম তো আপনারা জানেন। আপনারা শোটাতে আসলে বুঝতে পারবেন যে এটাতে যে পরিমাণ কস্টিং ইনভলভ আছে, সেখানে কিন্তু এই টাকাটা কিন্তু একেবারেই নয়। তবে আমাদের ইচ্ছা আছে যদি এই প্রোগ্রাম আমরা সাকসেসফুল হয়তো বড় পরিসরে এই কাজটা করবো। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউসের বাজেট অফিস। মালি, লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে ধরে সার্বিকভাবে অর্থায়ন বন্ধের এ প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন। অভ্যন্তরীণ পরিকল্পনা নথির বরাত দিয়ে এমন তথ্য তুলে ধরেছে রয়টার্স। জাতিসংঘে সবচেয়ে বেশি অর্থ দেয় ওয়াশিংটন, তারপরেই আছে চীন। সে অনুযায়ী প্রতি বছর জাতিসংঘ বাজেটের 22% বা 370 কোটি মার্কিন ডলার অনুদান দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এছাড়া শান্তিরক্ষা মিশনের দেয়া হয় 27% বা 560 কোটি ডলার অনুদান। ট্রাম্পের প্রস্তাবিত শান্তিরক্ষা খরচ কমানোর বিষয়টি পাস ব্যাক নামক একটি নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 অক্টোবর শুরু হতে যাওয়া অর্থ বছরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনতে এই পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।